আমরা কথা বলছি আজকে ফিলিস্তিনে ইসরায়েলি যে গণহত্যা চলছে সেটি বন্ধের দাবিতে সারা বিশ্বে যে ছাত্রদের বিক্ষোভ চলছে তার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশে আজকে ছাত্রলীগ তারা কিন্তু পদযাত্রা করেছে। আমরা এই প্রসঙ্গে কথা বলছি। আমাদের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক অধ্যাপক ডক্টর রাশেদা রৌনক খান। সাদ্দাম হোসেন বিরতিতে যাবার আগে যেটি জোনায়েদ সাকি বলেছেন যে একসাথে যে আন্দোলন করবে বা ছাত্র সংগঠনগুলো এই যে সংহতি জানিয়ে যে নানান রকমের যে কর্মসূচি তারা পালন করবে সেখানটায় তাদের একটি আশঙ্কা এবং উদ্বেগের জায়গা রয়েছে। এই জায়গাটি আপনার কাছে আসব। তবে আমরা যেটি দেখেছি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যেমনটি বলছিলাম, এবং বিভিন্ন দেশের ছাত্র সংগঠন এই আন্দোলনে সংহতি প্রকাশও করেছে। আর এই আন্দোলনের মধ্যেই গাজায় কিন্তু ইসরায়েলি বাহিনীর হামলাও চলছে। একটু বিস্তারিত জেনে নেব সহকর্মী মনিরুজ্জামান বাবুর কাছ থেকে। গাজার রাফা শহরের কাছে কেরেম শালোম ক্রসিংয়ে ইসরায়েলি বাহিনীর উপর রকেট হামলা চালায় হামাস। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে দক্ষিণ গাজার রাফা থেকে কারেম শালোম ক্রসিং এলাকার দিকে 10টি প্রজেক্টাইল ছোড়া হয়। ওই হামলায় তাদের 3 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। এদিকে হামাসের হামলার পরপরই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে সেখান দিয়ে ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছাতে পারবে না, তবে অন্যান্য ক্রসিং খোলা থাকবে। তবে হামাসের সশস্ত্র শাখা দাবি করেছে ক্রসিং দিয়ে ইসরায়েলের সেনা ঘাঁটিতে হামলার উদ্দেশ্যে তারা রকেট ছুঁড়েছে। বাণিজ্যিক ক্রসিং তাদের হামলার লক্ষ্য ছিল না বলেও জানান তারা। ফিলিস্তিনের চিকিৎসকরা জানান হামাসের হামলার কিছুক্ষণ পরই রাফা শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মধ্যরাতের পরপর রাফার আরেকটি বাড়িতে ইসরায়েল বিমান হামলা চালায়, এতে এক শিশুসহ 9 জন নিহত হন। এমন অবস্থায় রাফাতে ইসরায়েলের হামলা আসন্ন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এছাড়া এই হামলার পরপরই রাফার পূর্বাঞ্চলে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধে হামাসের দাবি প্রত্যাখ্যান করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন জিম্মি মুক্তির বিনিময়ে এখন গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ইসরায়েলের জন্য হুমকি হয়ে থাকবে। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যুদ্ধের সাময়িক বিরতি দিতে রাজি আছে ইসরায়েল, কিন্তু ইসরায়েল যখন আগ্রহ দেখাচ্ছে তখন হামাস নিজেদের কট্টর অবস্থানে অনড় রয়েছে। তবে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ে অভিযোগ করেছেন গাজায় যুদ্ধবিরতির আলোচনার উদ্যোগ নস্যাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এবার অতিথিদের কাছে ফিরতে চাই। সাদ্দাম হোসেন, যেটি বলছিলাম, জোনায়েদ সাকি বলেছেন যে ক্যাম্পাসে বা বিভিন্ন ছাত্র সংগঠনগুলো তারা যে এই যে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বা অন্যান্য যে বিশ্বব বিক্ষোভ হচ্ছে সেখানে সংহতি জানিয়ে কোনো কর্মসূচি নেবেন, সেটি তারা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারবেন কিনা এই জায়গাটি তাদের আশঙ্কা এবং উদ্বেগ রয়েছে। আপনারা কি কোনো ধরনের বাধা দেবেন নাকি, বা ক্যাম্পাসে কি বিভিন্ন ছাত্র সংগঠন আপনাদের কারণে কর্মসূচি পালন করতে পারছে না? কথাবার্তা বলা হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ করে আমাদের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো সবসময়, বিশেষ করে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হোক, পরিবেশবাদের বিরুদ্ধে হোক, যুদ্ধের বিরুদ্ধে হোক, আমাদের ছাত্র সংগঠনগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের ঐতিহ্য রয়েছে এবং সেই ঐতিহ্যকে আমরা শ্রদ্ধা করি এবং কোনো ঘটনাতে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের ছাত্র রাজনীতির ইতিহাসে কেউ বাধাপ্রাপ্ত হয়েছে কিনা আমার জানা আমাদের। এবং আমরা শুধুমাত্র আজকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি আমরা তো দলীয় আঙ্গিকে করিনি, এখানে আমাদের সাধারণ শিক্ষার্থী হয়েছে। আজকে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্যে জমায়েত হয়েছে, সেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। ক্লাস শেষে আমরা দেখি যে আমাদের মিছিলে, কারণ এটি একটি কমন স্পিড, এটি একটি কমন ড্রিমের জায়গা প্যালেস্টাইনের বিষয়, এবং এটি এমন একটি বিষয় যেটি সবার হৃদয়কে স্পর্শ করছে। যে কারণে আমরা ক্লাস শেষে দেখেছি, ল্যাবের ক্লাস শেষে আমাদের শিক্ষার্থীরা কিন্তু সংহতি প্রকাশ করার জন্য ছুটে এসেছে, যারা হয়তো রাজনৈতিকভাবে সম্পৃক্ত নয়, যারা হয়তো কোনো ধরনের ছাত্র রাজনীতির সাংগঠনিক রাজনীতি, তারাও কিন্তু আমাদের কর্মসূচি এসেছে। এবং যে বাস্তবতা যে বলা হচ্ছে, এই ঘটনায় কিন্তু প্যালেস্টাইনের স্বাধীনতার বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ, একটি বিষয় যে বিশেষ করে যারা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, যারা আমাদেরকে সবসময় মানবাধিকারের
সবক দেয় এবং যারা আমাদেরকে মানবাধিকার করে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে, তাদের যে মুখোশ উন্মোচিত হয়ে গেছে জনগণের কাছে, তরুণদের কাছে, সেটি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হয়, রাইট টু প্রোটেস্টের কথা বলা হয়, জি, পিসফুল অ্যাসেম্বলির কথা। সেখানটাই আমরা দেখছি সেই অধিকার সবার ক্ষেত্রে থাকছে না। এবং এই যে গণহত্যা চালাতে যুক্তরাষ্ট্র কিভাবে আসলে ইসরায়েলকে অর্থ অস্ত্র দিয়ে সহায়তা করছে। জোনায়েদ সাকি, সাদ্দাম হোসেনের বক্তব্য তো শুনলেন। তিনি তো বললেন যে কোনো ধরনের কোনো মানে এই ধরনের কোনো কর্মসূচিতে কোনো ধরনের কোনো বাধা দেওয়ার প্রশ্নই আসে না। কি বলবেন? দেখুন, এই কথাটা তো আসলে মানে ছাত্র শিক্ষার্থীদের অভিজ্ঞতার দিক থেকে মানে এর কোনো সত্যতা নেই। কেননা অভিজ্ঞতাটা তো হচ্ছে এইটা যে আমরা বুয়েটে আবরারের নির্মম ভাবে নিহত হওয়ার ঘটনা জানি কেবলমাত্র স্ট্যাটাস দেওয়ার কারণে, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্য ছাত্র সংগঠনগুলো কিংবা সাধারণভাবে শিক্ষার্থীরা যখন তাদের আন্দোলন নিয়ে নেমেছে, সেটা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন হোক, নিরাপদ সড়ক আন্দোলন হোক, কিংবা সাধারণভাবে ছাত্র সংগঠনগুলোর নানা বিষয়ে আন্দোলন হোক, তাদের উপরে কিভাবে হামলে পড়া হয়েছে, তাদেরকে হামলা করা হয়েছে, আহত করা হয়েছে, এই বিষয়গুলো আমরা সবাই দেখেছি। এর নানান সব ধরনের সচিত্র প্রতিবেদন সবার মধ্যেই আছে। ফলে এইটা হচ্ছে সাধারণভাবে যে গণতান্ত্রিক পরিবেশটা রুদ্ধ হয়ে আছে, এইটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজত্ব চালু করেছে। ফলে তারা যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিবাদটা আমরা আগে দেখেছি অথবা এখন দেখা আমরা কাম্য মনে করছি, যে যখন সারা পৃথিবীব্যাপী ছাত্রদের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হচ্ছে, তখন কিন্তু সেইভাবে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ যেটা আমরা প্রত্যাশা করছি সেইটা কিন্তু হচ্ছে না। তো তার কারণ যদি আপনি খুঁজেন, তো আমি ওই জায়গায় বলবো যে আমাদের এখানে একটা সাধারণভাবে গণতান্ত্রিক পরিবেশ রুদ্ধ আছে, এবং এটা হয়তো ছাত্রলীগ সভাপতি দাবি করবেন একটা, কিন্তু মানুষ বাস্তবতার অভিজ্ঞতা থেকে ভিন্নভাবে দেখছে। আরেকটা বিষয় তো হচ্ছে যে আমরা যে আন্দোলনটা করব, আমরা তো প্রতিবাদ করবো, এটা নিঃসন্দেহে, কিন্তু এটা একটা আন্দোলনের লক্ষ্যমুখ হওয়া দরকার যে আজকে এই যে ইসরায়েল যে গণহত্যাটা চালাচ্ছে, সেই গণহত্যার পেছনে যারা সমর্থনকারী, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব কিংবা পার্শ্ববর্তী এমনকি ভারত রাষ্ট্র, যাদের সমর্থন এবং তাদের অর্থ এবং অস্ত্র সরবরাহ, এটাকে বন্ধ করার জায়গাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া দরকার। সারা দুনিয়াতেও তাই হচ্ছে। সব শিক্ষার্থীরা আমেরিকায় দাবি করছেন যে যারা ইসরায়েলে অস্ত্র বিক্রি করছে সেই সব কোম্পানিগুলো থেকে তারা ডাইভার্স করছেন অর্থ বিনিয়োগ ইত্যাদি সব জায়গাগুলো বা বিষয়টা। সে কারণে আমরা মনে করি যে উদ্যোগটা আছে সামনে, যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ, এই ধরনের বিক্ষোভগুলো আমাদের আসলে আরো হওয়া দরকার এবং ছাত্রদের সেই বিক্ষোভগুলোতে আরো যুক্ত হওয়া দরকার। এখন স্বতঃস্ফূর্ত ভাবে ছাত্ররা নামবে, বিভিন্ন ছাত্র সংগঠন নামবে, সেই জায়গার পরিবেশ নিয়ে তো শঙ্কা আছেই, কিন্তু তারপরও যেভাবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা আজকে আমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করছেন যে সেখানে যুক্তরাষ্ট্রের অন্য বিষয়ে যাই প্রতিবাদ করার সুযোগ থাকুক, ইসরায়েল প্রশ্নে যুক্তরাষ্ট্র এটাকে, ইসরায়েল বিরোধিতাকে একটা ক্রিমিনালাইজ করে রেখেছে। জোনায়েদ সাকি, এখানে কি একটি বিষয় আসে কিনা আমাদের দেশে ছাত্র সংগঠনগুলোতে আসলে যারা আগে যুক্ত হতেন, বা দেখা যেত তিনি হয়তো বা ওই ছাত্র সংগঠনের সদস্য নয়, কিন্তু তিনি কোনো একটি ইস্যুতে যুক্ত হয়ে রাস্তায় নামছেন, প্রতিবাদ জানাচ্ছেন, সেটি কি এখন যারা আসলে রাজনৈতিক নেতা রয়েছেন বা ওই ছাত্র সংগঠনগুলোর নেতা রয়েছেন, তাদের কার্যক্রম, দুর্নীতি, নানান ধরনের অভিযোগের কারণেই কি আসলে সাধারণ ছাত্রদের মধ্যে ওই আগ্রহের জায়গাটি আর নেই? না, দেখুন, এটা তো মানে বিশেষত বিরোধী দলের ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা তো একটা, যেটা বলবো, সাধারণভাবে শিক্ষাঙ্গনগুলোতে ন্যূনতম কোনো গণতান্ত্রিক অবস্থান নেয়ারই সুযোগ নেই, সহাবস্থান নেই, হলগুলোতে নেই, মধুর ক্যান্টিনে নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ফলে এটা হচ্ছে যে একটা ভয়ের রাজত্বের কারণে এই যে সাধারণ ছাত্ররা যে নামবেন, সেটা মানে তারা একটা বাধার মুখে পড়েন। তারা ভাবেন যে এখানে নামতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে বিপদের মুখোমুখি। জি, কিন্তু এই ভয়ের রাজত্ব এর আগেও ছিল। সংস্কৃতি না। আমার কথাটা শেষ করি, যে ধরুন যুক্তরাষ্ট্রেও কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার ছিল, কিন্তু তারা একটা কালেকটিভ একটা মানে চৈতন্যের জায়গায় এসেছেন যে না, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, নামতেই হবে। এবং তারা যখন নেমেছেন, যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েল প্রশ্নটিকে, ইসরায়েল বিরোধিতাকে ক্রিমিনালাইজ করে রেখেছে, ফলে সেখানে দমন
দমন পীড়ন হচ্ছে সেটাকে মোকাবেলা করেও কিন্তু তারা মাঠে নামছেন। এই যে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক শক্তি, এইটা বাংলাদেশের ছাত্ররাও দেখাবেন, সেই জায়গাতেই আমরা বিশ্বাস করতে চাই। কারণ অতীতেও আমরা এটা দেখেছি এবং বর্তমান সময় যতই প্রতিকূলতা হোক, যতই তারপরেও এমন পরিস্থিতি দেখবেন বলেই আশা রাখছেন আপনি। কিন্তু আসলে যেটি বলছিলাম যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা ছাত্র সংগঠনের নেতা যারা হয়ে যান, তারা পরবর্তীতে যে ধরনের কার্যক্রম বা কর্মকাণ্ডে জড়িত হয়ে যান, সেটি আসলে ছাত্রদের কি ধরনের বার্তা দেয়? সাদ্দাম হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে ধরনের অভিযোগগুলোর বিষয়গুলো আসলো সামনে এবং বলা হয়ে থাকে যে এখন ছাত্র সংগঠনের নেতারা তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য এগুলো নিয়ে থাকে, বিপুল সম্পদের মালিকও হচ্ছেন এবং ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। এইটি সাধারণ ছাত্রদের উপর অনেক বেশি প্রভাব ফেলে। যে কোনো ধরনের বিষয় আসলে তারা আর এই সংগঠনগুলোর কোনো বিষয়ের সাথে জড়িত হতে চান না বা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে চান। দেখুন, প্রথমত আমি বিনয়ের সঙ্গেই বলবো যে কোনো প্রতিবাদকে ছোট করে দেখা বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে এটা আমরা কখনো আশা করি না। এখন বাংলাদেশ ছাত্রলীগ আজকে প্যালেস্টাইন ইস্যুতে, ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে, মানবতা বিরোধী অপরাধযোগ্য বন্ধের দাবিতে একটি চলমান আন্দোলন করছে। এখন আমরা আন্দোলন করলে সেটি স্বতঃস্ফূর্ত, অপরেরা আন্দোলন করলে সেটি স্বতঃস্ফূর্ত নয়, এই ঠিকাদারি তো কাউকে দেওয়া হয়নি এবং সাধারণ শিক্ষার্থীদের সেটি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা প্রত্যেকটি বিষয়কে আমরা সচেতন ভাবে কাজ করার চেষ্টা করি। আমরা ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য চাই এবং যে বাস্তবতাগুলো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে নেতিবাচক, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলো সেই সৌহার্দ্য দেখি না কেন? যেহেতু ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ লম্বা সময় ধরে ক্ষমতায় আছে, ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের নামে বিভিন্ন সময় দেখা যায় যে নানান ধরনের অপরাধে জড়িত হচ্ছেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত হচ্ছেন। যে ভয়ের পরিবেশের কথাটি উঠছে, সেটি তো আসলে স্বাভাবিক করবার একটি দায়িত্ব আপনাদেরও রয়েছে। হ্যাঁ, সেই দায়িত্ব তো আমাদের সবাইকেই গ্রহণ করতে হবে। আমরা যে জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতি যেমন স্বাধীনতা আন্দোলনে, বিরোধী আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার অধিকার আন্দোলনে ভূমিকা পালন করেছে। আবার এই ছাত্র রাজনীতির বিশেষ করে সামরিক স্বৈর শাসকদের মদতপুষ্ট ছাত্র রাজনীতির যে নতুন চরিত্র উন্মোচন করা হয়েছে, ক্যাডার ভিত্তিক ছাত্র রাজনীতি, এবং যেই ছাত্র রাজনীতির নেতিবাচক ফলাফল কিন্তু আমরা ভোগ করেছি, বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোগ করেছে। 4 বছরের অনার্স 8 বছরে শেষ করতে হয়েছে। হলগুলো ছিল বহিরাগতদের জন্য আস্তানা, শিক্ষাঙ্গন ছিল রণাঙ্গন। বাস্তব কথা হচ্ছে আমাদের ছাত্র রাজনীতির নেতিবাচক দিকগুলো আমরা বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের ইতিবাচক ছাত্র রাজনীতির কারণে এই বিষয়গুলো আমরা অতিক্রম করতে পেরেছি। জি।